তানবিনের পর নুন সাকিন ও তানবিনের পর উক্ত 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। ইয়াকে নুন সাকিনের ইকফা গুণনা বলে। আচ্ছা, ঈদগাম কাকে বলে? নুন সাকিন ও তানবিনের ঈদগাম বলো। ইদগাম উম, ইদগাম ইকলাম। ঈদগাম অর্থ মিলায়া পড়া। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফগুলো যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ঈদগাম হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ দুইটি। কি কি? লাম র। ঈদগামের হরফ দুইটি পড়াইছি তোমারে আমি। না, ঈদগামের হরফ 6টি। হুম। ঈদগাম কয় প্রকার? ঈদগাম 2 প্রকার। কি কি? এটা মনে নাই। পড়ো, শুরু থেকে পড়ো, এখান থেকে, এখান থেকে পড়ো। ঈদগামের পরিচয় এখান থেকে পড়ো। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম 2 প্রকার, যথা ঈদগামি বা গুন্না, ঈদগামি বিল্লা গুন্না। তারপরে পড়ো। ঈদগামি বা গুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া বা গুন্নাহর হরফ 4টি, যথা ইয়া, মিম ও নুন। কি বুঝলে এটা পড়ে? তারপরে কি বুঝলে বলো। ঈদগাম 2 প্রকার। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম 2 প্রকার। হুম। তো ঈদগামের বাগুল্লাটা পড়ে কি বুঝলে সেটা বলো। গুন্নার সাথে মিলিয়ে পড়া গুন্নার সাথে মিলিয়ে বা কখন? গুন্নার হরফ 4টি। গুন্নার সাথে মিলিয়ে কখন পড়বো সেটা বলো। এই লাইনটা পড়ে বুঝছো কিনা? এক কথায় উত্তর দাও, বুঝছো না বুঝো নাই? না বুঝলে আমি বুঝাবো, বুঝতে আর পারিনি। বুঝলে বলো। হ্যাঁ। বুঝতে পারিনি। আচ্ছা, বলবা যে আপু বুঝি নাই, তাহলে আমি বুঝাবো। চুপচাপ বসে থাকলে তো হবে না, দেখো। ঈদগামে বা গুন্নার অর্থ হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া। বা গুন্নার হরফ হচ্ছে 4টি। সেটা কি? ইয়া মিম অ নুন। তার মানে কি, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া মিম অ নুন, এই 4টা হরফের যে কোনো একটি হরফ যদি তুমি পাও, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্নার সাথে মিলাইয়া পড়বে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। নুন সাকিন ও তানবিনের ভাবে বা গুন্নার হরফ আসলে, মনে করো নুন সাকিন পাইছো অথবা কি একটা তানবিন পাইছো, এবং তারপরে ঈদগামে বা গুন্নার যে 4টা হরফ পড়লাম না আমরা, ইয়া মিম অ নুন, এই 4টা হরফ থেকে যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে আমরা কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। যেমন উদাহরণগুলো দেখো এখানে। এখানে কি আছে? মান। মান ছিল মূলত, তাই না? মিম নুন জবর মান, ইয়াকুল। কিন্তু মান না পড়ে আমাদের মাই পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ নুন সাকিনের পরে ইয়া কিসের হরফ বলো? বা গুন্নার হরফ। হ্যাঁ, ইয়া মিম অ নুন, তাই না? তাহলে নুন সাকিনের পরে যেহেতু ঈদগামে বা গুন্নার হরফ আসছে, তার মানে আমাদের মিলায়া করতে হবে। আবার এখানে কি করতে হবে? গুন্না করতে হবে। কেমন করে? মাই ইয়াকুলু, মাই ইয়াকফুর, আইনাই ইয়াশরাবু, মিকাতাই ইয়াউমা, মিম মাতারিন, মিম মাসাদিন, কমারম মুনিরন, বিদুখানিম মুবিনিন। প্রত্যেকটা কিন্তু গণনা করছি, খেয়াল করছো? এখন তুমি হ্যাঁ। পড়ো।
উদাহরণগুলা পড়ো। মাই এটা ইয়াকুলু, বন্যাটা সুন্দর করে করবা 1 মিনিট ধরে, হ্যাঁ। মাই ইয়াকুলু। মাই ইয়াকুলু, মাই ইয়াকুফুরু, মাই ইয়াকফুর। মাই ইয়াকফুর, আইনাই ইয়াশুর, ইয়াশরাবু, আইনাই ইয়াশরাবু, মাই কালান, না পারলে বানান করো। হয় না, এটা আবার বলো এবং বানান করে পড়ো। মিকাত, কা কেন হবে? কফ। কফ। ক। 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 মিকাতাই মিকাতাইনি। ইয়াউমা, এও দীর্ঘ হবে না কিন্তু, হ্যাঁ। মিকাতাই ইয়াউমা। আবার বলো। মিকাতাই ইয়াউমা, মিম মাতারিং, মাতরিন। মাতারিং, মিম মাতারিন, মিম মাসাদিন, কামারাম মুজিরান, হ্যাঁ, দেখে শুনে পড়ো, ভুল ভাল পড়ছো কেন, আবার পড়ো। কামারুম কমা কয়লি টান, কমা মুনিরান, টানতেছো কেন? কমা টান আছে কোনো? কমারান, কমারান মুনিরন, কমা রন কেন পড়লে তুমি? মিম কিসের হরফ? তানবিনের পরে মিম আসছে না? মিম কিসের হরফ বলো? গুন্নার হরফ, কি গুন্না? বা গুন্না, হ্যাঁ। আর যদি তুমি বানানো করো, এখানে তাসদিদ আছে, তাহলে কমা রন তো হয় না। রকে মিমের সাথে ধরলে কি হয়? রম হয় না? কমার কামারাম, মুনিরন। আবার বলো। কামারাম কমা টান দিচ্ছ কেন? মুনিরান, কমা কয় লিফ টান। কমা টান হবে কি? আর হইলে সেটা না, কয় লিফ? তাহলে টান ছাড়া বলো। কমারাম আবার কমারম। মুনিরান, বলছি মিমে টান হবে না। কমা কেন টান কমারাম দিস? মুনিরান, কমারম। কমারম। কোনো টান নাই মিমে। কমারন মুনিরম, দেখে শুনে পড়ো সুন্দর করে, বানান করো প্রয়োজনে। কমারম মুনিরন, হুম। কমারম গণ্য করো। কমারম মুনিরন, হুম। ইয়াদুখান নিম্বিনিন, ভুলভাল না পড়ে একবার বানান করলে কি খুব সমস্যা হয়? নাকি বানান করলে সম্মান কমে যায়, কোনটা? বারবার বলতেছি বানান করো, বানান না করে ভুল কেন করতেছো?
শব্দটা বানান করলে তো সঠিক উচ্চারণটা আসে, তা না করে বারবার ভুল করতেছো কেন? বানান করলে ক্ষতিটা কি বলো আমার? কোনো ক্ষতি আছে লাভ ছাড়া? শব্দটা বানান করো আগে, তারপর উচ্চারণ করো না পারলে। কি হলো, কি বানান করতে বললাম না? বা পেশ, বাজের বি দাল পেশ ডু, বিদু, খ, লিপ জবর খ, বিদু খ, নুন দুই চেন নিন, ইদু খ, নিন আর বলা নিন, যাবে না, কারণ মিমে কি আছে, তাসদিদ আছে, তাহলে নুন মিম দুইজের নিম। মু, বিনিন, হুম। বিদু খা নিন, মু, বিনিন, টান টুন ঠিক করো, টান টুন ভুল হচ্ছে সব। বিদু খা নিন, মু, নিন, হয় নাই, আবার মুবিনিন, আবার বলো। বিদুখামুবিনিন, হয় নাই। বিদুখনিম। গুন্না, গুন্নাটা যদি ভুলে যাও তাহলে হবে? আমরা বা গুন্না শিখছি না। বিদুখনিম মুবিনিন, এগুলো একবার করে তোমাদের সব শেখানো হয়ে গেছে আমার। অথচ তুমি, বিদুখামুবিনিন, তোমার অজুহাতের জ্বালায় বাঁচা যায় না। এই ক্লাসগুলো যদি করতে তাহলে এখন আর এটা শেখানো লাগে নতুন করে? এগুলো সব তোমার হেফজ করা থাকবে এতক্ষণ। তা না, নিজের ইচ্ছা মতো ক্লাস বাদ দিলে আর এখন এসে পারতেছো না কিছুই। বিদুখনিম মুবিনিন, আবার বলো। বিদুখানিমুবিনিন, মিম গুণনা করা লাগবে না, তানবিনের পরে মিম কিসের হরফ? ঈদগামে বা গুণনার হরফ না? ঈদগামে বা গুণনার হরফ আসলে আমরা কি করব? উক্ত নুন সাকিন ও তানবিনকে গুণনার সাথে মিলাইয়া পড়বো, তাই না? তাহলে বিদুখনিম মুবিনিন। বিদুখানিমুবিনিন, আবার নিম গুণনা ছাড়া পড়ো, বলতেছি গুণনা করো। বিদুখানিমুবিনিন, শুরু থেকে আবার পড়ে আসো। একটা একটা শব্দ দুই তিনবার করে পড়বা, যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি। মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, এভাবে তিনবার করে পড়ো একটা একটা শব্দ। মাইয়াকুলু, মাইয়াকুলু, মাইয়াকুফুরু, মাইয়াকুফুরু, না, কাফের উপরে এটা জজম আফু। কাফের উপরে এই যে চিহ্নটা দেখতেছো, জজম। মাইয়া, আরে রয়ের উপরে জজম। পেশের মাঝখানে দেখো একটা ফাঁকা থাকে। হ্যাঁ। আর জজমটা একদম পুরাটা মানে কালার থাকে, মোড়ানো থাকে। তাহলে কি হবে? মাই এক ফুর। মাইয়াকুফুর, মাইয়াকুফুর, এক, এক ফুর জজম করলে একও হয় না আর। মাই ইয়াকা, এক ফুর। এক আব জবর এক, ফার অপেশ ফুর। মাই এক ফুর। মাইয়াকুফুর, আইনাই আই ইয়াশরাবু, কেন? আই ধরে রাখা যাবে না। আর কত উচ্চারণ। আইনাই ইয়াশরাবু, র টান হয়ে গেছে। আই নাই আশরাবু,
আইনাই আশরাবু। أشرب عيني أشرب এবার বলো। مئتي يوما মিকতাই, মিকতাই। مئتي يوما একটা শব্দ من পরে আরেকটা শব্দ, مطر আরেকটা শব্দ যদি তোমার বেঁধে যায়, তাহলে মনে মনে যেটা বানান করতেছো সেটা ফুটে করবা, ঠিক আছে? মনে মনে বানান না করে ফুটে করবা, যেটা না পারবা। من مطر রিন, মিম মাতরিন। من مطر من معصد মনে মনে বানান করতে كما নিষেধ করছি কিন্তু, ফুটে করবা। رموني كما আবার কমা টান رموني দিচ্ছ, আমি বলি দেখো। কমারম মনিরন। قمرا منيرا যেখানে টান হবে সেখানে টান দিব, যেখানে হবে না সেখানে দ্রুত পড়বো, ঠিক আছে? 2-3 বার পড়তে বলছি, কিন্তু একটা কথা বললে কিন্তু তুমি শোনো না, একটু ঘাসড় আছো, বুঝছো? 2-3 বার পড়ো। قمرا منيرا তুমি শুধু كما ক্লাসে এই চিন্তা রাখবা না যে শুধু আমি পড়েই যাব, এই চিন্তা রাখবা যে আপু কি বলতেছে সেটা আমল করার, তাহলে তোমার পড়াটা সুন্দর হবে। তো কমা টান দিও না, হ্যাঁ? কমারম মনিরন। قمرا منيرا قمرا منيرا মনিরন, কমারম মনিরন। قمرا منيرا قمرا منيرا তারপর بدخان مبين হয় নাই? بدخان নাম কেন হবে? নুনের দুই مبين জের আছে না, তাহলে নাম কেন করতেছো? নিম। নিম بدخان مبين হুম, বিদুখনিম মুবিনিন। بدخان مبين নিম গুণা করো, বিদুখনিম মুবিনিন। بدخان مبين আচ্ছা, কায়দাগুলো বলে যাও শুরু থেকে, তাজবিদ গুলো বলো। এখানে প্রথমে বাগুন আসছে, তারপর পেশের বামে যজমালা অ আছে, মানতে তো ভাই। হুম, দ্বিতীয়টা হচ্ছে শুধু বাগুন আসছে। ভালো করে বলো, পুরাটা বলতে হবে, শুধু বাগুন না বললে হবে না। নুন সাকিন ও তানবিনের ঈদগামে নুন বাগুন। সাকিন ও তানবিনের আহ, বামে বাগুন্নার হরফ আসছে, এর জন্য এটা বাগুন্না হবে। নুন সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন না, আবার বলো। নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন্না আসছে। আচ্ছা, তারপর এখানে মাতে তবাই আসছে প্রথমে, জবরের বামে খালি আলিফ। কই জবের না না, মেখানে? কই? শুধু হচ্ছে নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন্না আসছে।
এখানেও নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন আসছে শুধু। তার আগে কি আসছে খেয়াল করো। জবরের বামে খালি আলিফ আছে। তার আগে কি আছে? মাঝে তবে। তার আগে কি আছে? তার আগে কি আছে বলো, উচ্চারণ করো তাহলে মাঝে বুঝতে তবে পারবা। আছে। এটা উচ্চারণ করো কি আছে, শব্দটা পড়ো তাহলে মনে আসবে। দুটো হচ্ছে ঈদগামের বাগুন আসছে। আচ্ছা, তারপর? এখানেও নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন আসছে শুধু। এখানেও নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন আসছে। এখানেও নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন আসছে। আর জেরের বামে জজমালা ইয়ে আছে। মাদে তো ভাই। এখানেও নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন আসছে। আর জেরের বামে জজমালা ইয়ে আসছে, মাদে তো ভাই। আচ্ছা, বাড়িতে প্র্যাকটিস করার মোটের সুযোগ হয় আপু, নাকি শুধু ক্লাসে আমি যেটুকু করো সামনে ওটাই আমার এনাফ? পরীক্ষা তো কয়দিন পরীক্ষা, হচ্ছে। পরীক্ষা কবে? 8 তারিখের থেকে। আর ও, এবার মানে ঠিক আছে, তোমার পরীক্ষার জন্য আমাকে যদি ছাড় দিতে বলো, ছাড় দেওয়ার মানসিকতা আমার ছিল, কিন্তু এবার আমি দিতে পারবো না, কারণ তুমি ক্লাসে অনুপস্থিত ছিল, এই গ্যাপ তোমার টেনে তুলতে হবে। আর আইসারা তো আর আসলে কয়দিন পর তো থেকে ক্লাসে ক্লাসে হচ্ছে জয়েন করবে, বুঝছো? রাইসাদের সাথে মনে করো আমার ক্লাস টাইম তো মিলতেছে না, বুঝতে পেরেছো? এই জন্য মিলতেছে না আমার তোমার প্রায় দোষে, ক্লাস তোমার করছি। দোষে মিলতেছে না এটা, তুমি না, আমি অনুপস্থিত মনে করো থাকো আপু তাই অনেক তুমি রাত আসো না। পর্যন্ত জেগে থাকি, তো আমার মনে করো ঘুম হয় না ঠিক মতো, আর ওদের তুমি সাথে যদি তো মনে রাতে করো ফোন দেখে যদি জেগে থাকো, তার দোষ তো আমার না। থাকো কেন না, আমি জেগে, তো জেগে ফোন থাকতে দেখে বলে জেগে থাকি আমাকে। না, আমার মনে করো হচ্ছে ক্লাস থাকে, সেই ক্লাস করতে হয়। তো ক্লাসের গুরুত্ব অন্যটা যেমন দিচ্ছ, কোরআনের গুরুত্ব নাই তোমার কাছে নাকি? নাকি এটা অবশ্যই অন্য গুরুত্ব দেওয়ার ক্লাসে। প্রয়োজন মনে করতেছো না, কোনটা? আগে তো এত মনে করো ক্লাস মিস যেত না, এখন ইদানিং মিস এত যাচ্ছে। পরিমাণ ক্লাস মিস দিলে আবার ক্লাসে দেরি করেও আসো তুমি, 10 মিনিট 20 মিনিট। তুমি তো নিশ্চয়ই জানো বাধ্য হয়ে আমি কি নিয়ম করছি। তুমি এবং রাইসারা দুইজন অনিয়ম করো ভালো রকমের, তোমাদের মধ্যে এরকম অনিয়ম ব্যাস আমার চোখে দেখি নাই আমি, সত্য বলতে। সব থেকে বেশি অনিয়ম করে তোমাদের ব্যাচটা। আমি কোনো ব্যাচে জরিমানা চালু করি নাই, কারণ সবাই নিয়ম শৃঙ্খলা মেনে ক্লাস করে। তোমাদের শুধু করছি তোমরা বারবার একই ভুল করছো তাই। তো ক্লাসে যদি 10 মিনিটের বেশি দেরি করে আসো, তাহলে ওটাও জরিমানা হিসেবে কিন্তু ধরবো আমি। আর মাসে 3 দিনের বেশি যদি অনিয়ম করো, তাহলে জরিমানা দিতে হবে। আর নিজের ইচ্ছা মতো ক্লাস করলাম না, আর পরে এসে বললাম যে হচ্ছে আপু ক্লাস করতে পারি নাই, হাদিয়া দিব না, এটা কিন্তু আর সুযোগ থাকবে না। প্রথমবার বলে তোমাকে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার থেকে এরকম সুযোগও থাকবে না। কোরআন শিখতে আসছো, আমার কথা হচ্ছে এটা ভালোভাবে শিখে যাইতে হবে এখান থেকে। এখান থেকে শিখে তুমি যদি 1 বছর পরে বলো আপুর কাছে শিখছিলাম, তো আমি ভালোভাবে শিখতে পারি নাই, কি যে শিখলাম কিছুই মনে নাই, তাহলে বলো আল্লাহর কাছে কি আমি জবাবদিহি করতে পারবো? আর তুমি যেটা বলবো আমার সম্পর্কে, সেটা কি তুমি সঠিক বলবো বলে তোমার মনে হয়? যেগুলো দুর্বলতা আছে এগুলো কাটিয়ে তুলতে হবে। তোমার পরীক্ষা ঠিক আছে, পরীক্ষার চাপ আছে আমি জানি, তারপরেও যেহেতু তোমার গ্যাপ পড়ে গেছে, তোমার বাড়িতে অন্তত ক্লাসের উপরে আধা ঘন্টা, আমি বেশি পড়াবো না তোমার, অল্প অল্প করে দিব। তো যেটুকু দেবো আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে, যতই পরীক্ষা থাকুক না কেন। এই গ্যাপটা টেনে তুলতে হবে, যেগুলো গ্যাপ পড়ে গেছে। বুঝতে পারছো আপু? আমাদের হায়াত মওত কখন কোথায় হবে আমরা কেউ জানি না, কিন্তু একাডেমিক পড়ালেখা আমাদের লাইফে লাগবে, কিন্তু সেটা কিসের জন্য বলো তো? শুধুমাত্র দুনিয়ার জন্য। একাডেমিক পড়ালেখা কিন্তু আমাদের পরকালের পথেও নয়। তবে অবশ্যই সেটা অর্জন করতে হবে, কারণ দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমরা তো পড়ালেখা শিখে শিক্ষিত না হলে দুনিয়াতে ভালোভাবে জীবনযাপন করতে পারবো না। তার জন্য এটাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে, গুরুত্ব দিতে নিষেধ করছি না। কিন্তু সবার উপরে কার গুরুত্ব থাকবে বলো তো? কোরআনের, মনে থাকবে কথাটা। সবকিছুর ঊর্ধ্বে কোরআন।
আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন, তেমনি কি কোরআন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। বুঝতে পারছো? তুমি যেমন মনে করো না নামাজ না পড়লে আমার গুনাহ হবে, ঠিক একই ভাবে তুমি যদি কোরআন শুদ্ধভাবে পড়তে না পারো, তোমারও প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। তো আল্লাহর কাছে কি জবাব দেবো? আল্লাহ যদি এখনই আমাদের ডাক দেয়, তোমার আমার যা যে কারোর হঠাৎ করে ডাক চলে আসতে পারে, তাই না? আমরা কি জানি আমাদের মরণ কখন লেখা আছে? কেউ কি জানি? জানি না তো। তাহলে আল্লাহর কাছে দোয়া করবা, নিজের নিজের জন্য চেয়ে নিবা যে আল্লাহ, কোরআনটা আমি শুদ্ধভাবে শেখার নিয়াত করছি, আমাকে তুমি তাওফিক দাও, তার আগে আমাকে তোমার কাছে নিও না। এরকম একটা নিয়ত করে লেগে থাকো, তাহলে পারবে ইনশাল্লাহ। আজকে আমরা নুন সাকিন ও তানবিনের ঈদগাম নিয়ে পড়লাম, তাই না? একটা স্ক্রিনশট নাও আপু এখান থেকে, এই উদাহরণগুলো সুন্দর করে প্র্যাকটিস করে আসবে, একটা স্ক্রিনশট নাও। নিশি। নিয়েছো? আচ্ছা ঠিক আছে। হুম। তো এটার উপরে আধা ঘন্টা, জাস্ট আধা ঘন্টা, বেশি না, হ্যাঁ? যতই কাজের চাপ থাকুক না কেন, আধা ঘন্টা একটু কষ্ট করে সময় দিও, কেমন? তোমার আর কোনো আচ্ছা। প্রশ্ন আছে নাকি আপু? না, আচ্ছা, তোমার আম্মুর শরীরে কি অবস্থা? আম্মু সুস্থ হয়েছে? ওষুধ খাচ্ছে, 21 দিন পর যাইতে বলছে। উম, তো কি চোখে কি ফুলছে নাকি এমনি ব্যথা যন্ত্রণা হচ্ছে? এমনি চোখে দেখতে পাচ্ছি না, ঘাড় মাথা শিরা যন্ত্রণা। তাহলে মনে হয় তোমার চশমা দিতে পারে ডাক্তার। চোখের ডাক্তারের কাছে গেলে নাকি? হ্যাঁ, মেডিকেলে গেছিলাম, তা ওষুধ দিয়েছে। আহ আচ্ছা, তাহলে ওই চোখের সমস্যা যখন, তাহলে সরাসরি চোখের ডাক্তার কিনা সেটা দেখো, চোখের ডাক্তার হলে ভালো ট্রিটমেন্ট হবে। আবার তোমার অন্য ডাক্তারেরা চোখের বিষয়গুলো আবার ভালো বোঝে না যদিও, আর বুঝলেও ওইভাবে অভিজ্ঞতা থাকে না। এই যে তোমার নারকেলতলা একটা হাসপাতাল আছে না, দৃষ্টি আই হাসপাতাল, হুম। চেনো নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমি ওখানে দেখাই, আমারও তো একটু চোখের সমস্যা। তো ওখানে তোমার ভালো ডাক্তাররা বসে চোখের জন্য। তো আন্টিকে দেখো মেডিকেলে আর একবার নিয়ে, যদি ঠিক হয় তাহলে ভালো, না হলে ওখানে নিয়ে যেতে পারো। ওখানে তোমার চোখের ভালো চিকিৎসা হয়। আচ্ছা ঠিক আছে আপু, আজকে তাহলে এ পর্যন্ত, কেমন? আসসালামু আলাইকুম আচ্ছা। রহমতুল্লাহ। ভালো।